তাহিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো কথাটা বলতে পারি নাই। আজ তোমাকে বলেই ফেললাম। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে অনেক সুখে রাখবো। কুত্তা, ছোট লোক কোথাকার! তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? খালাতো ভাই, ভাইয়ের মতো থাকবি। তোর কোনো যোগ্যতা আছে নাকি যে আমাকে ভালোবাসবি তুই? আমি তোকে একটুও ভালোবাসি না। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। গালে হাত দিয়ে বসে থাকলাম। পুরো স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। কি হলো ব্যাপারটা? কিছুই বুঝতেছেন না তো? আচ্ছা, তাহলে চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। তখন থেকেই আমি আমার খালাতো বোন তাহিনাকে অনেক ভালোবাসতাম। তাহিনাদের বাড়ির থেকে আমাদের বাড়ি ছিল 5 মিনিটের পথ। দুজনেরই দুজনের বাড়িতে ভালো যাতায়াত ছিল, আর খুব ভালো বন্ধু ছিলাম দুজন। সবসময় একসাথে চলতাম। আমার খালাতো বোনের নাম হলো তাহিনা। তাহিনা আমার সাথে এক ক্লাসে লেখাপড়া করত। ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলি। ক্লাস 7-এ থাকাকালে কখনো ওকে ভালোবাসি কথাটা বলার সাহস হয় নাই, তাই মনে মনেই ওকে ভালোবেসে গেছি। প্রত্যেক দিন ওকে দেখতাম, কিন্তু ওকে নিজের মনের কথাটা বলতে ভয় পেতাম। এভাবেই 2 বছর পেরিয়ে গেল। দুইজনই ক্লাস 9-এ উঠে গেলাম। ক্লাস 9-এ উঠে অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম, আর সাথে নিজের মনের কথাটা বলার জন্য সাহস তৈরি হয়ে গেল। আর তাহিনার সৌন্দর্য আরও বেড়ে গেল। ওকে দেখে ওর উপর আবার ক্রাশ খেলাম। নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তো আজ সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। তারপর টিফিনের সময় কয়েকটা গোলাপ ফুল কিনে নিয়ে পুরো স্কুলের সবার সামনে ওকে প্রপোজ করলাম। আর তারপর তো সব কিছু দেখলেনি, আমাকে 2টা চড় মেরে দিয়ে চলে গেল। যাক, সেটাতে আমার কোনো দুঃখ নাই, আর কোনো রাগও নাই। এই জন্য, কারণ আমি ওকে প্রচুর পরিমাণে ভালোবাসি। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয় নাই। আমি হাসিব, বর্তমানে ক্লাস 9-এ পড়ি। বাবা মা আর আমি ছাড়াও কয়েকটা ভাই বোন আছে। এবার চলুন গল্পে ফেরা যাক। মাটি থেকে উঠে ক্লাসরুম থেকে ব্যাগটা নিয়ে নিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। তখনই সাকিব, রাকিব আর রানিস আমার কাছে আসলো। আমরা 4জন বন্ধু। ওরা আমাকে অনেক আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি কোনো কথা না শুনে বাসার দিকে চললাম। হঠাৎ করে চোখটা ভিজে গেল, কারণ তাহিনাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম, আর এখনও অনেক ভালোবাসি। আজকে ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে? কত আর না করে বসে থাকবে? একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে। চোখের পানি মুছে নিয়ে বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রুমের দরজা আটকে শুয়ে পড়লাম। তখনই দরজায় কে যেন টোকা দিল। দরজায় কে আছো? হাসিব, আমি রে বাবা। কণ্ঠ শুনে বুঝে গেলাম আম্মু এসেছে। কি হয়েছে মা, বলো। কি রে, স্কুল থেকে এসে কোনো কথাবার্তা বললি না, খাওয়া দাওয়া করলি না, সোজা ঘরে এসে দরজা বন্ধ করে দিলি। কি হয়েছে তোর? আম্মু, আমার কিছুই হয়নি। আমার এমনি ভালো লাগছে না, তাই শুয়ে আছি। তার ভাত এখন খেতে ইচ্ছা করছে না, পরে খেয়ে নিব। আর আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা, ঠিক আছে, ক্ষুধা লাগলে আমাকে বলিস, ভাত দিয়ে দিব। আম্মু চলে যাওয়ার পরই আবার তাহিনার ঘটনাটা মনে পড়ে গেল, আর চোখ দুইটা ঝাপসা হয়ে উঠল। তখন খুব কাঁদলাম, কারণ তাহিনাকে আমি খুব ভালোবাসি, যা বলে বোঝাতে পারবো না। ওর জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, কিন্তু অপেক্ষার অবসান করে ওর পাওয়ার আশা করে লাভ হলো না। উল্টো আমার ভালোবাসা ছুঁড়ে ফেলে দিল। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে মাহফুজের কাছে ফোন দিলাম, আর আমাদের আড্ডার জায়গায় আসতে বললাম। ফোনটা কেটে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। একটু পরে আড্ডায় পৌঁছে যাই। ওখানে আগে থেকেই বন্ধুরা বসেছিল। আমি গিয়ে চুপচাপ ওদের সাথে বসে পড়লাম। হাসিব, আজকে তোর মন খারাপ সেটা আমরা জানি। প্রতিদিন তো আমাদের সাথে কত মজা করিস। আজ এমন ভাবে চুপ করে বসে থাকলে কেমন করে হবে বল? মুখটা পুরো বাংলার পাঁচের মতো করে রেখেছিস। এখন ওই বিষয়ে বাদ দে তো, যা হবার হয়ে গেছে।
কিন্তু আমি তোকে কিছুতেই মন থেকে সরাতে পারছি না। থাপ্পড় মেরে তো আমার পুরো মানসম্মান ডুবিয়ে দিয়েছে। আমি ওকে খুব ভালোবাসি। আরে ভাই, ভালোবাসা পাওয়া এতটা সহজ নাকি? তাহিনা তোকে ভালোবাসে কিনা সেটা না জেনেই ওকে প্রপোজ করে বসলি, তাও আবার পুরো কলেজের সামনে ওকে প্রপোজ করেছিস। তোর কলিজা আছে বলতে হবে। আরে তোরা এসব বাদ দে তো। এমনিতে বেচারার উপরে আজ কত কিছু হয়ে গেল, তার উপরে তোরা জ্ঞান দিচ্ছিস। হ্যাঁ, সবাই এবার চুপ করে যা তো। আচ্ছা চল একটু ঘুরে আসি, তাহলে ওর মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। হাসিব। তারপর বন্ধুদের সাথে পুরো বিকাল ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার দিকে বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিজের রুমে চলে গেলাম। দুপুরে খাবার খাই নাই, তাই আম্মু রুমে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সকালে উঠে স্কুলে চলে গেলাম। প্রতিদিন তাহিনা আমার সাথে স্কুলে যেত আর বাসায় আসতো, কিন্তু আজকে আমার খবর পর্যন্ত নেয় নাই। কি আর করব, চুপচাপ ক্লাসে চলে গেলাম। ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিল। তখন আমার বন্ধুরা আমার পাশে এসে দাঁড়ালো। আমরা চারজন মিলে ক্লাসটাকে কন্ট্রোল করতাম, বাট কালকের ঘটনার পর থেকে এলোমেলো হয়ে গেছি আমি। আমাদের চারজনকে দেখে সবার হাসি বন্ধ হয়ে গেল। তারপর বেঞ্চে বসে স্যারের জন্য অপেক্ষা করতে লাগলাম। অন্যদিকে তাহিনা ওর বান্ধবীদের সাথে হেসে কথা বলছে। তাহিনার বান্ধবী মাসুরা, দেখ তাহিনা, হাসিব আজকে অপমানে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। এতদিন ধরে কি দাপটটাই না দেখিয়েছে, তোর চর খেয়ে কাত হয়ে গেছে। না রে, তোরা যাই বলিস না কেন, ওকে এভাবে সবার সামনে তোর চড় মারাটা ঠিক হয় না তাহিনা। ওর মান সম্মান তো পুরো ধুলোই মিশিয়ে দিলি। ছেলেটাকে বুঝিয়েও তো বলতে পারতি। কী রে রবিনা, তুই এবার আজকে ওর হয়ে কথা বলছিস কেন রে? শোন তোরা, হাসিব আমার খালাতো ভাই। এতদিন ধরে ওর সাথে আমি চলে আসছি, খুব ভালো বন্ধুত্ব আমাদের দুজনের। কিন্তু ভাবতেই পারি নাই হাসিব এভাবে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিবে। আর শোন, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাই ওর ভালোবাসা নিতে পারলাম না। কিন্তু হ্যাঁ, ও খুব ভালো একটা ছেলে। আমার রিলেশন না থাকলে ওর সাথে সম্পর্কে জড়াতে পারতাম, কিন্তু গতকাল সবার সামনে এভাবে রিজেক্ট করার কারণে রাগটাকে সামলাতে পারি নাই। কিন্তু হাসিব সমস্ত সম্পর্ক পাল্টে দিল আমাদের। ওর সাথে আজ থেকে কোনো কথা নাই। আচ্ছা, এখন সোজা হয়ে বস, স্যার চলে আসছে। তারপর ক্লাসরুমে স্যার প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে যায়। স্যার হাজিরা খাতাটা টেবিলের উপরে রেখে দিয়ে ঘুরে দাঁড়াই। হাসিব। স্যারের কথা মতো উঠে দাঁড়ালাম। জি স্যার, বলুন। আমি তোমার থেকে এটা আশা করি নাই। তুমি পুরো কলেজের সামনে তহিনাকে প্রপোজ করলে। তোমার বাবা জানতে পারলে কি হবে জানো? আর তোমার বাবার মান সম্মান কোথায় চলে গেছে তোমার জন্য। তোমাকে এতদিন খুব ভালো ছেলে হিসাবে জেনে এসেছি, আর তুমি কি না? তোমাকে আর কি বলবো। এখন বসো, মনোযোগ দিয়ে ক্লাস করো। স্যারের কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। তারপর বসে পড়লাম। পুরো ক্লাস শেষ করে স্যার চলে গেল। তারপরই তাহিনা ক্লাস থেকে বের হতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তাহিনা, আমার কথাটা একটু শোনো। ওই ছোটো লোকের বাচ্চা, তোর দেখছি গতকাল থাপ্পড়গুলো খেয়েও লজ্জা হয় নাই, আবার আমার পেছনে লেগেছিস। আর যতটুকু মর্যাদা আমার কাছে অবশিষ্ট ছিল সেটাও এই মুহূর্তে হারিয়ে ফেললি। এবার বেশি বাড়াবাড়ি করলে না, তোর বাবার কাছে গিয়ে সব বলে দিব। বাবার কথা শুনে যেন কলিজার পানি শুকিয়ে গেল, কারণ বাবাকে আমি জমের মতো ভয় পাই। একেবারে আমার দুর্বল জায়গায় কথাটা বলছে। বাবার কাছে বলে দেওয়ার ভয়ে তাহিনার রাস্তা থেকে সরে গেলাম। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। বুকের বাম পাশটায় অনেক ব্যথা করতে লাগলো। জানি না কেন এই ব্যথাটা হচ্ছে। শুনেছি প্রিয়জন হারিয়ে গেলে বুকে ব্যথা করে। তাহলে কি তাহিনাও আমার জীবন থেকে হারিয়ে গেল? না, এটা হতে পারে না। আমি ওকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম চোখ দুইটা ভিজে গেছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। ছেলেপেলেরা আমার দিকে তাকিয়ে হাসছে। এসব আর নিতে পারছি না। তখনই কাঁধের উপর কারো স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি রাকিব, সাকিব আর রানিস দাঁড়িয়ে আছে। দোস্ত, এত পরিমাণে চাপ নিস না, তাহলে তো ভেঙে পড়ে যাবি। আরে তানিহা আজ তোর ভালোবাসা না বুঝলেও একসময় ঠিকই বুঝবে। দোস্ত, আমি তাহিনাকে নিয়ে এতটা চিন্তা করছি না। একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই দেখে যে স্কুলটাকে আমরা এতদিন ধরে নিজেদের আয়ত্তে নিয়ে আসছি, সবাই আমাদেরকে দেখে আমাদের উপরে কথা বলার মতো সাহস পেত না।
কিন্তু তাহিনার কাছ থেকে অপমানিত হওয়ার পর স্কুলের ছেলেপেলেরা আমাকে দেখে হাসছে। পাশে তাকিয়ে দেখ, আমাদের দিকে সবাই তাকিয়ে আছে। ইচ্ছে করলে ওদেরকে কন্ট্রোল করতে সময় লাগবে না, কিন্তু এখন আর এসব ভালো লাগছে না। কি বলিস সবাই তাকিয়ে আছে মানে? এই হারামির দলগুলো, তোদের আর খেয়ে দিয়ে কাজ নাই? তোরা এখানে দাঁড়িয়ে সিনেমা দেখতে লাগছিস নাকি? 1 মিনিটের ভিতরে এখান থেকে কাউকে যেন না দেখি। সাকিবের কথা শুনে ছেলেপেলেগুলো ভয় পেয়ে চলে যায়, কারণ সবাই জানে যে এরা 4 জন কোন কিসিমের জিনিস। সবাই এদেরকে ভয় পায়। সবাই চলে গেলে 4 জন মিলে আবার ক্লাসে চলে যায়। কিন্তু হাসিবের মনটা কিছুতেই ভালো হচ্ছে না, তাই সবাই মিলে স্কুল থেকে বেরিয়ে ঘুরতে যায়, যদি একটু হাসিবের মনটা ভালো হয়। একটু পর সবাই হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেয়। তারপর যে যার মতো বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বিছানায় হেলান দিয়ে বসলাম। মনটা কিছুতেই ভালো হচ্ছে না। তাহিনা তো আজ বলেই দিল যে সমস্ত সম্পর্ক শেষ। তাহলে কি আমার সাথে আর কখনোই কথা বলবে না? না, ওর কাছে গিয়ে ওকে আবার বোঝাবো যে আমার ভুল হয়ে গেছে, আমরা ভালো বন্ধু হয়ে থাকবো। তারপর আস্তে আস্তে ওকে মানিয়ে নিয়ে মনের কথাটা বলে দিব, তখন হয়তো আমাকে মেনে নিবে। কিন্তু একটা কথা, মাসের তো তাহিনা আমাদের বাসায় 3 থেকে 4 বার আসে। আমিও সেইভাবেই ওদের বাসায় যাতায়াত করি। তাহলে আমি ওদের বাসায় যাব না? কী সব ভাবছি। এখন ওদের বাসায় গেলে যদি আর কথা না বলে, তার চেয়ে ভালো হবে তাহিনা আমাদের বাড়িতে আসলেই ওর সাথে কথা বলবো। কারো ডাকে আটকে উঠলাম। দরজার বাইরে থেকে আম্মু ডাকছে। কি রে হাসিব, এখনো দরজা আটকে দিয়ে কি করিস? হ্যাঁ, কি হয়েছে আম্মু? ডাকছো কেন? আম্মু, আমার কিছুই হয় নাই। ডাকছে কি আর এমনিতে? সেই আজও স্কুল থেকে এসে কোনো কথা বলা নাই, দরজা আটকে দিয়ে বসে আছিস, আবার কিছু খাসও নাই। তোর কি হয়েছে বলতো? এমনি ভালো লাগছে না, আর আমি বাইরে থেকে সাকিবদের সাথে খেয়ে আসছি। তুমি এখন যাও, আমি একটু ঘুমাবো এখন। আমার কথা মতো আম্মু চলে গেল। তখন বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে আমার প্রিয় ডায়েরিটা নিলাম, আর এই ডায়েরিতেই আমার জীবনের গল্প লিখি। প্রত্যেক দিনের ঘটে যাওয়া সব কিছু এই ডায়েরিতে লিখে রাখি। তো আজকেও সারাদিনে সব কিছু লিখে ফেললাম ডায়েরিতে। এই ডায়েরিটা পড়লে যে কেউ আমার জীবন সম্পর্কে সব জানতে পারবে। তারপর ডায়েরিটা লিখে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই সারাটা দিন কেটে যায়। তাহিনা আমাদের বাসায় আসে নাই, রাতেও আসলো না। কি আর করার আছে আমার? রাতের খাবারকে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই খালার বাসায় চলে গেলাম। তারপর দরজায় নক করে দাঁড়িয়ে থাকলাম। একটু পর খালা এসে দরজা খুলে দিল। কি রে হাসিব, আমাদের কথা কি বলে গেছিস নাকি? যেখানে সপ্তাহে 1 থেকে 2 দিন আসিস আমার বাড়িতে, আর কয়দিন চলে গেল, তোর তো কোনো দেখাই পেলাম না। আরে খালা, এমনিতেই আসা হয় নাই, এখন তো এসেছি তোমার বাড়িতে, আমাকে মন ভরে দেখে নাও। হয়েছে, আর এত ঢং করতে হবে না, ছেলে তো দেখছি বড় হয়ে গেছে। তোমার বাড়িতে আসলাম, আমাকে ঢুকতে পর্যন্ত বললে না? এখানে কি দাঁড় করিয়ে রাখবা নাকি? ও মা গো, আর সূর্য কোন দিক দিয়ে উঠেছে? না, সূর্য তো পূব দিক দিয়েই উঠেছে। তো তোর এমন কথা শুনে মনে হচ্ছে সূর্য আজ পশ্চিম দিক দিয়ে উঠেছে। কোনোদিন তো অনুমতি নিয়ে ঘরে ঢুকিস না, তো আজ তোর হলোটা কি? কিছুই হয় নাই আমার। তারপর খালাকে সরিয়ে দিয়ে ভিতরে চলে গেলাম। নিচে তাহিনাকে না দেখে সোজা উপরে ওর রুমের দিকে গেলাম। হঠাৎ তাহিনা আমার আশা দেখে ঠাস করে দরজা আটকে দিল। আমি ওর আচরণ দেখে হাবলার মতো দাঁড়িয়ে থাকলাম। এটা তাহিনা কি করলো? অন্য সময় আমার সাথে রুমে বসে কত গল্প করত, কিন্তু এখন আমাকে দেখেই রুমের দরজা বন্ধ করে দিল। দরজার সামনে গিয়ে তাহিনাকে অনেক সময় ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তাই নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসলাম। খালা দেখি রান্না করতেছে। রান্নাঘরে গিয়ে খালাকে ডাক দিলাম, খালা, আমি চলে যাচ্ছি। কি বললি তুই? এতদিন পর সকালবেলায় বাড়িতে এসেছিস, আর এখন বলছিস চলে যাবি? না খেয়ে 1 পাও এখান থেকে নড়বি না। 5 মিনিটে রান্না হয়ে যাবে, তুই সোফায় গিয়ে বসে টিভি দেখ। জানি আর কিছু বললে খালা শুনবে না। তাহিনার কাছে এসেছিলাম, কিন্তু আমার সাথে কথা না বলাতে এখানে আর থাকতে ইচ্ছে করছে না। তবুও খালা আটকে দিল। প্রচুর পরিমাণ বিরক্তি নিয়ে সোফায় বসলাম। একটু পরই খালা টেবিলে খাবারগুলো দিল। এই হাসিব, টেবিলে এসে বস, খেয়ে যা। টেবিলে গিয়ে বসলাম। তখনই পিছনে কারো পায়ের শব্দ পেলাম।
তাকিয়ে দেখি তাহিনা খেয়ে আসছে। আমাকে দেখে ওর চোখে মুখে বিরক্তি ভাবটা ফুটে উঠল। আম্মু আমাকে খাবার দাও, আমি রুমে গিয়ে খাবো। আমার কিছু কাজ আছে, টেবিলে খেতে পারবো না। তাহিনার কথা শুনে খুব কষ্ট পেলাম। আগে খালা বাড়িতে আসলে আমাকে ছাড়া খাবার খেত না, আর এখন আমাকে দেখে টেবিলে এসেই বসছে না। মনে কষ্ট নিয়ে খাবারগুলো খেয়ে বাড়িতে চলে গেলাম। তারপর একটা মাস চলে গেল, আমার সাথে তাহিনা একটা কথা বলে নাই, এড়িয়ে চলেছে আমাকে। 1 মাস পর আম্মু আমাকে খাবার দাও, আমি রুমে গিয়ে খাবো। আমার কিছু কাজ আছে, টেবিলে খেতে পারবো না। তাহিনার কথা শুনে খুব কষ্ট পেলাম। আগে খালা বাড়িতে আসলে আমাকে ছাড়া খাবার খেত না, আর এখন আমাকে দেখে টেবিলে এসেই বসছে না। মনে কষ্ট নিয়ে খাবারগুলো খেয়ে বাড়িতে চলে গেলাম। তারপর 1 মাস চলে গেল, আমার সাথে তাহিনা একটা কথা বলে নাই, এড়িয়ে চলেছে আমাকে। 1 মাস পর আমার মনটা বেশ ভালো হয়ে যায়, কিন্তু এই যে বলে না, ভালো বেশি দিন থাকা যায় না। একদিন বিকালবেলায় মনটা অনেক খারাপ লাগছিল, তাই বাড়ির পাশে একটা পার্কে ঘুরতে যাই। বেশ কিছুক্ষণ ধরে পার্কে ঘুরতে লাগলাম, কিন্তু এক জায়গায় চোখটা আটকে গেল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। নিজের অজান্তে বুকের বাম পাশটা ব্যথা করতে লাগলো, চোখের পানি ঝর্ণার মতো বেয়ে পড়ছে। দেখলাম একটা বেঞ্চে তাহিনার একটা ছেলের সাথে ক্লোজভাবে বসে আছে। এইটা দেখে তো আমার মাথায় পুরা আগুন ধরে যায়। এমনিতেই তাহিনা আমাকে পাত্তা দিচ্ছে না, সেই কষ্টে আছি। তারপর আবার ওর ফ্রেন্ডকে ওর সাথে দেখলাম, তার উপর আবার ওর বয়ফ্রেন্ডকে ওর সাথে দেখলাম। আমার মাথাটা যেন ঘুরছে, ইচ্ছা তো করছে ওই ছেলেটাকে খুব করে মেরে আসি, কিন্তু ওর সাথে তাহিনা থাকায় সাহসটা আর পেলাম না। আচ্ছা, মাথাটা আগে শান্ত করি। তাহিনা তো আমার খালাতো বোন, সো আমার অধিকার ওর উপরে সবচেয়ে বেশি। আমি যদি ছেলেটাকে বুঝিয়ে বলি যে আমি তাহিনাকে অনেক ভালোবাসি, তাহলে হয়তো ছেলেটা তাহিনার থেকে ওর দাবি উঠিয়ে নিবে। কিন্তু ছেলেটাকে চিনি না, এমনকি ওর বাড়ির ঠিকানাও জানি না, তাহলে ওকে পাবো কোথায়? কিছুক্ষণ চিন্তা করে দেখলাম যে কি করা যায়। তখনই মাথায় একটা ভালো প্ল্যান আসলো। আমার 3 বন্ধুকে ফোন দিয়ে পার্কে ডাক দিলাম যে জরুরি একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। একটু পরেই সবাই চলে আসলো। কিরে হাসিব, এত জরুরি ডাকলি কেন আমাদের? শোন তোরা, ওই দেখ দূরে তাহিনা একটা ছেলের সাথে বসে আছে। আমি জানি যে ওইটা ওর বয়ফ্রেন্ড, কিন্তু ওর নাম ঠিকানা কিছুই জানি না। তোরা এই ছেলেটা সম্পর্কে আমাকে সব ডিটেলসে বলবি। আরে এটা কোনো কাজ হলো নাকি? আজকে তোকে সব ইনফরমেশন দিয়ে দিব, কিন্তু আমাকে তোর পার্সোনাল ডায়েরিটা কালকে দিতে হবে। তুই নতুন কি লিখেছিস সেটা আমি পড়ব। আরে তুই তো প্রায়ই আমার ডায়েরিটা নিস, তো নিয়ে যাস, আমি কি না করেছি নাকি? কিন্তু ওই ছেলেটা সব কিছু আমি জানতে চাই। আরে ওটা পেয়ে যাবি, তুই নিশ্চিন্তে এখন বাড়িতে যা তো, না হলে তাহিনা তোকে দেখলে ভেজাল হয়ে যাবে। তাই ভালো এখন বাড়িতে চলে যা, আমরা পুরোপুরি যখন জানতে পারবো তখনই তোকে ইনফরমেশন দিয়ে দিব। আচ্ছা তাহলে তোরা থাক, আমি বাড়িতে চলে গেলাম। তারপর কোনো কথা না বলে বাড়িতে চলে আসলাম। আমি জানি ওরা সব কিছু পারবে। সন্ধ্যার সময় ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে পড়তে বসলাম। একেবারে রাত 10টা পর্যন্ত পড়লাম, কারণ সামনে আমার পরীক্ষা। যেভাবেই চলি না কেন ভালো রেজাল্ট করতেই হবে, না হলে মান সম্মান আর থাকবে না। রাত 10টায় আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল। তারপর বই টেবিলে গুছিয়ে রেখে খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে রুমে আসতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি সাকিব ফোন করছে। হ্যাঁ সাকিব বল, কি খবর পেলি? দোস্ত, ওই ছেলে নিখোঁজ গোষ্ঠী বের করে ফেলেছি। ওর নাম হলো উমর, বাড়ি হচ্ছে নতুন হাট। তোদের বাড়ির থেকে 4 কিলোমিটার দূরে ওদের বাড়ি। নতুন হাটে ওদের ঘুষের ব্যবসা আছে। উমর হল কলেজে পড়ে, আমাদের থেকে বড়। তোদেরকে যে কি বলে ধন্যবাদ দিব। আচ্ছা ওর ফোন নাম্বার কি নিতে পারিস নাই? এই যে একটা কথা বললি তুই, আমাদের মতন এমন ইনফর্মার কোথায় খুঁজে পাবি তুই? বললাম না যে ওর নিখোঁজ গোষ্ঠী খুঁজ বের করেছি। আচ্ছা ফোন নাম্বারটা তোকে মেসেজ করে দিচ্ছি, আর রনিস কিন্তু তোর ডায়েরি নেবে। আরে ডায়েরিটা কালকে স্কুলে এসে নিয়ে নিতে বল। আমি তো বলছি যে নিতে। আচ্ছা আমি তো বলছি যে নিতে। আচ্ছা এখন রাখি, কালকে কথা হবে স্কুলে এসে।
তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে ডায়েরিটা নিয়ে স্কুলে চলে গেলাম। তারপর রানিস আমার কাছ থেকে ডায়েরিটা নিল। কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপর ওমরের নাম্বারটা ফোনে উঠিয়ে কল দিলাম। একবার রিং হতে ধরে ফেললো। হ্যালো, কে বলছেন আপনি? নাম্বার তো আমার ফোনে সেভ করা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, বাট আপনি কে? দেখুন ওমর ভাই, আপনি আমার থেকে বড়। আমার নাম হাসিবুল, সবাই হাসিব নামেই ডাকে। আর আমার পরিচয় হচ্ছে আমি তাহিনার খালাতো ভাই। আর তাহিনার তো আপনার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, আমি তাহিনার সাথে প্রেম করি। তো তুমি কি করে জানলে? ভাইয়া আমি জানি তো সেটা, যে আপনি তাহিনার সাথে প্রেম করেন। আর আমি জানলাম কিভাবে? ওটা কোনো বড় বিষয় নয়, কারণ ওসব খবর জানা আমার পক্ষে কোনো বড় কাজ নয়। আপনার বাড়ি কোথায়, কিসের ব্যবসা আছে, আমি সবই জানি। আচ্ছা শোনেন ভাই, অনেক কথা বলে ফেললাম। আমি যে জন্য আপনাকে ফোন করেছি, তাহিনাকে আমি অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। তারপর কয়েকদিন আগে ওকে প্রপোজও করি, কিন্তু আমাকে অনেক অপমান করে ফিরিয়ে দেয়। হয়তো সেটা আপনার জন্যই, কারণ আপনারা একে অপরকে ভালোবাসেন। তাই বলছি কি, আপনি যদি কষ্ট করে ওকে ভুলে যেতেন, তাহলে আমার লাইফে আর কোনো সমস্যা থাকতো না। এই ছোট ভাইটার জন্য তো এইটুকু স্যাক্রিফাইস করতে পারবেন। এই হাসিব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তাহিনাকে খুব ভালোবাসি, ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর কি বললে, তুমি ওকে ভালোবাসো? আরে তাহিনা তো তোমাকে পছন্দই করে না। আচ্ছা ভাইয়া, আপনি খুব লাকি যে তাহিনার মতো একটা মেয়েকে পেয়েছেন। আপনার মতো একজন ভাগ্যবান লোকের সাথে আমি দেখা করতে চাই। প্লিজ এতে না করবেন না। আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলবেলা তাহিনাদের বাসার পাশে পার্কে চলে এসো, সেখানে দুইজনে দেখা করব। ভাইয়া আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারছি না। আচ্ছা ভাইয়া, তাহলে কালকে পার্কে দেখা হবে আমাদের। তারপর কথা শেষ করে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুশি মন নিয়ে ঘুম থেকে উঠলাম। আজকে ওমর ভাইকে অনেক বোঝাবো যেন তাহিনাকে আমার জীবনে দিয়ে দেয়, না হলে আমি ওকে না পাওয়ার কষ্টে মারা যাব। পুরোটা দিন অনেক অস্বস্তিতে কাটলো, কারণ সময় যেন ফুরাচ্ছিল না। অবশেষে বিকালবেলা পার্কে গিয়ে হাজির হলাম। ওমর ভাই আমাকে চিনে না, তাই দেখলাম একা একটা বেঞ্চে বসে আছে। তারপর আমি তার কাছে গেলাম। হ্যালো ওমর ভাই, কেমন আছেন আপনি? সরি ভাইয়া, আমি তো তোমাকে চিনতে পারলাম না। আরে ভাইয়া, গতকাল রাতে ওই যে আপনার সাথে কথা বললাম, আমি সেই হাসিব। ওহো, তোমাকে এবার চিনতে পারলাম। তো তুমি সেই হাসিব যে তাহিনাকে অনেক ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি বলে ওমর ভাইয়ের পায়ে পড়ে গেলাম। ভাই আপনার পায়ে পড়ি, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। তাহিনাকে আমি অনেক ভালোবাসি, প্লিজ আপনি ওর সাথে ব্রেকআপ করে নিন। আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে আমার জীবনের থেকেও অনেক ভালোবাসি। ধুর মিয়া, কি বলছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তাহিনাকে খুব ভালোবাসি, আর ভবিষ্যতে ওকে বিয়ে করব। তুমি কই থেকে উড়ে এসে জুড়ে বসো। এখন সরো তো এখান থেকে, শুধু শুধু আমার সময় নষ্ট করলে। আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। তখনই পার্ক থেকে চলে আসলাম বাড়িতে। বিকেলে বন্ধুদের কাছে সব কিছু খুলে বললাম। আরে হাসিব, এত রাগিস না, তোর বোনকে বুঝিয়ে বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর এই নে তোর ডায়েরিটা। না রে, তাহিনা আমার সাথে কথা বলে না, আর ওকে বলেও কোনো লাভ নাই। ওই ওমরের ব্যবস্থা আমি নিজেই করব বলে বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওমরের বাড়িতে চলে গেলাম। দেখি ওমর রেডি হয়ে কলেজে যাচ্ছে, তখন ওর পিছু নিলাম। একটা অনেক সময় পরে ওকে একা পেয়ে হাত জোর করে পায়ে পড়ে আরও অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনোভাবেই তাহিনাকে ছাড়তে রাজি হলো না। প্রচণ্ড রাগ হয়ে গেল তখন। রাগের চোটে ওর পেটে একটা ঘষি দিলাম। ওমর মার খেয়ে কুকড়ে উঠল আর ব্যথায় কাতরাতে থাকলো। কিরে, তুই তাহিনাকে ছাড়বি না? তোকে তো আজকে মেরে ফেলবো বলে মারতে শুরু করে দিলাম। রাগের চোটে কতক্ষণ মেরেছে সেটা জানে না। হঠাৎ দেখলো ওমর নড়াচড়া করছে না, নিথর অবস্থায় পড়ে আছে। কিরে, ওর আবার কি হলো? আচ্ছা দেখি তো জ্ঞান আছে কিনা। তারপর ওমরের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস নিচ্ছে না। ওমরকে মারতে মারতেই মেরে ফেলেছে। ওমরকে আমি মারতে চাই নাই, কিন্তু নিজের অজান্তেই মেরে ফেলেছি। এখন লাশটাকে না গুম করলে আমাকে অনেক বিপদে পড়তে হবে। তাই আর বেশি কথা না ভেবে একটা নির্জন জায়গায় গর্ত করে ওকে বাটি চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সব কিছু ক্লিয়ার। ওর 14 গোষ্ঠী এখন ওকে খুঁজে পাবে না। মামলা দিলেও নিখোঁজ থেকে যাবে আজীবন।
সব কাজ শেষ করে বাড়িতে চলে গেলাম। এখন অনেকটা খুশি লাগছে, মাঝে মাঝে মনের অজান্তেই হাসি পাচ্ছিল। সন্ধ্যার দিকে খেয়ে দিয়ে পড়তে বসলাম। আজকে তো দেখছি পড়ালেখাতে অনেক মনোযোগ বসছে। যাই হোক, পড়তে লাগলাম। হঠাৎ করে টেবিলের উপর চোখ পড়ল। আমার ডায়েরিটা শুয়ে রয়েছে, সেটা এখন ওকে একটু জ্বালাতে হবে। তারপর ডায়েরিটা নিয়ে লিখতে বসলাম। আজকের দিনে যা যা করছি সব কিছু লিখে ফেললাম, কিন্তু কিছু লেখা বাদ রেখে দিলাম, কারণ আর লিখতে ইচ্ছে করছিল না। ভাবলাম যে ক্লাসে গিয়ে লিখব, তাই ডায়েরিটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে দেখে তার 3 বন্ধু আগে থেকেই এসে বসে আছে। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর স্যার এসে প্রথমেই হাসিবের পড়া ধরল, কারণ ওর উপর অনেক রেগে আছে তাহিনার ঘটনাকে নিয়ে। কিন্তু হাসিব খুশি মনে পড়াগুলো দিয়ে দেয়। এই হাসিব, তুমি দেখি পাল্টে গেছো। সবসময় এভাবেই লেখাপড়া করবে। এখন তুমি বসতে পারো। স্যারের অনুমতি দিয়ে বসে পড়লাম। তারপর ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। তারপর একটা জায়গায় বসে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে লিখতে শুরু করলাম। কিছুক্ষণ পর রানিস আমার কাছে আসে। কিরে রানিস, বাকিরা কোথায়? ওদের বলে কি কাজ আছে, তাই তো চলে গেল, একটু পরে চলে আসবে। আচ্ছা, তুই কি ডায়েরি লিখছিস এখন? হ্যাঁ রে, তুই তো জানিসই যে আমার লাইফে সব কিছু ডায়েরিতে লিখে রাখি। গতকাল রাতে লিখতে বসছিলাম, কিন্তু চোখে ঘুম থাকার কারণে পুরো লিখতে পারি নাই। দোস্ত, তোর লাইফের সব কিছুই তো আমরা জানি, কিন্তু তবুও তোর ডায়েরিটা পড়লে অনেক ভালো লাগে। তুই অনেক ভালো করে লিখতে পারিস সব কিছু। তাহলে লেখা শেষ হয়ে গেলে আমাকে দিস, আমিও পড়ব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস, কিন্তু এখন তো চুপচাপ করে লিখতে দে। আচ্ছা ঠিক আছে, তুই লিখতে থাক, আমি একটু ওই দিকটাতে যাই। রানিস চলে যাওয়ার পর আমি আবার লিখতে শুরু করে দিলাম। লেখা শেষ হলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ক্লাসের সময় হয়ে গেছে। তারপর ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ক্লাসে চলে গেলাম। আমাদের 4 বন্ধুর জন্য একটা বেঞ্চ আগে থেকে বুক করা থাকে। সাকিব, রাকিব আর রানিস দেখি আগে থেকে বসে আছে। তারপর আমিও গিয়ে ওদের কাছে বসে পড়লাম। তখনই স্যার ক্লাসে ঢুকলো। এই যে শোনো তোমরা, তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নাই। সো তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর আজকে তোমাদের জন্য পরীক্ষার সাজেশন দিয়ে যাব। স্যারের সাজেশনগুলো মন দিয়ে শুনতে লাগলাম আর খাতায় নোটও করে ফেললাম। তখনই রানিস আমাকে ধাক্কা দিল। কী রে হাসিব, ডায়েরিটা দিবি না? আমি জানতাম তুই ভুলে যাবি। এখন ডায়েরিটা আমাকে দে, আমি ওটা আজকেই পড়ব। হ্যাঁ, তো তোকে কি আমি না করেছি নাকি? এমনি বললেই হয়, এতে আবার ধাক্কা দেওয়ার কি আছে? ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রানিসকে দিয়ে দিলাম। তারপর ক্লাস শেষ হয়ে গেলে বাড়িতে চলে গেলাম। অন্যদিকে তাহিরা তো পাগল হয়ে যাচ্ছে, কারণ ওর বয়ফ্রেন্ড ওমরের কোনো খোঁজ পাচ্ছে না। যেখানে একবার কল দিতে রিসিভ করে নিত, সেখানে কল করেই যাচ্ছে, কিন্তু নাম্বারটা বিজি দেখাচ্ছে। তাহিনা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। এদিকে ওমরের বাড়ির লোকেরাও চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, কারণ পুরো একটা দিন হয়ে গেল ওমরের কোনো খোঁজ নাই। ওর কলেজের স্যাররা বলছে ওমর গতকাল কলেজেও যায় নাই। আজকে দুপুর হয়ে গেল, ওমর এখনও বাড়িতে ফিরে নাই। ওমরের বাবার গোশতের ব্যবসায় বেশ ভালো পরিচিতি, তাই সব জায়গা থেকে খোঁজ নিয়ে নিয়েছে, কোথাও বাদ রাখে নাই। ওমরের কলেজ, সমস্ত ফ্রেন্ড সার্কেল, ওর আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু কারো কাছে কোনো খোঁজ পাই নাই। পুরো বাজার তল্লাশি করে ফেলেছে, ওমরকে কোথাও পাওয়া যায় নাই। ওমরের পরিবারের সবাই তো চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। পরিবারে কান্নার রোল পড়ে গেছে। সবার থেকে বেশি খারাপ অবস্থা ওমরের মায়ের। তিনি তো বারবার বেহুশ হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফেরানো হচ্ছে। কোনো উপায় না পেয়ে ওমরের বাবা থানায় চলে যায়। সেখানে গিয়ে একটা নিখোঁজ হবার মামলা দিয়ে আসে। ওমরের বাবা পুলিশের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ছেলেকে যে খুবই ভালোবাসে। পুলিশরা সান্ত্বনা দেয় ওমরের বাবাকে যে তারা যে করেই হোক ওমরকে খুঁজে বের করবে। রাতে নিজের ঘরে বসে পড়তে থাকে। হঠাৎ ওর ফোনে একটা ফোন আসে। রানিস ফোন করেছে। হ্যাঁ রানিস, বল। কী রে দোস্ত, এইটা কি করছিস তুই? ওমরকে একেবারে মেরেই ফেললি। তুই তো এবার কঠিন মামলাতে ফেসে যাবি, তোর তো ফাঁসি হবে রে। আরে ফাঁসির কথা বাদ দে তো, ওমরের বডি পর্যন্ত কেউ খুঁজে পাবে না, আর তুই এদিকে আবার ফাঁসি নিয়ে চিন্তায় পড়ে গেছিস। মানে
আমি তো কিছুই বুঝলাম না। ওর বডি কেউ পাবে না মানে কি? তুই তাহলে কি করছিস ওর সাথে? ওকে আমি মারতে চাই নাই প্রথমে, কিন্তু রাগের চোটে মারতে মারতে মেরে ফেলেছি। নিজের অজান্তেই ওকে আমি মেরে ফেলেছি, আর ওর লাশটাকে গুম করে দিয়েছি যাতে কেউ কোনোদিন কিছু জানতে না পারে। ও তাই বল। আমি তো তোর জন্য চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আরেকটা কথা, ওমরের বাবা কিন্তু আজ পুলিশের কাছে গিয়ে মামলা ঠুকে দিয়েছে। পুলিশ খুঁজতেও শুরু করে দিয়েছে। আর তুই খোঁজ নে তাহিনার কি অবস্থা। বেচারি তো একদম শেষ হয়ে যাবে ওমরের চিন্তা করতে করতে। হ্যাঁ, তাহিরার খোঁজ তো আমি নিবই। তার আগে দেখ, পুরো এলাকায় ওমরের নিখোঁজ হওয়ার খবর বের হয়ে যাবে। নিউজ পেপারেও দেখবি, এই বিষয়টা চেপে দিবে। দোস্ত, আমি আর কিছু বলবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি এখন ফোন রাখছি, বাই। রানিসের সাথে কথা বলা শেষ করে খেতে চলে গেলাম। ওমরের বাবা মামলা দিয়ে দিছে, শুনে হাসি পাচ্ছে। আঙ্কেল গো, তুমি আর তোমার ছেলেকে কখনো ফিরে পাবে না। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে স্কুলে গিয়ে দেখি তাহিরা মন খারাপ করে এক জায়গায় বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। মনে মনে হাসছি, দেখ শালার ভাইয়া, আমার সাথে কত খারাপ ব্যবহার করেছিলি তুই, এখন কত কষ্ট পেতে হয় দেখ। আমিও কম কষ্ট পাই নাই। তুই আমাকে অনেক অপমান করছিলি, কিন্তু তোর উপরে আমি রেগে নাই। ওর দিকে আর না তাকিয়ে থেকে ক্লাসে চলে গেলাম। রানিস আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তো জানি যে ও এখন আমাকে কি বলবে, তাই ওর মুখটা এখন বন্ধ রাখতে বললাম। ক্লাসগুলো শেষ করে বাসায় চলে গেলাম। এদিকে রানিস হাসিবে ডায়েরিটা পড়ছে। তখনই রানিসের গার্লফ্রেন্ড এসে ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে নিল।